হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও চলে এলাম নতুন একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে। একটা ছেলে তার মাকে কতটা ভালোবাসতে পারে, একটা ছেলে তার মায়ের একটু ভালোবাসা পাওয়ার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে। বলছিলাম এবারের ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সব থেকে আলোচিত সিনেমা রাজকুমার মুভিটির কথা। মুভিটি শাকিব খানের কেরিয়ারের সেরা একটি মুভিও বলা যায়। মুভিটির কাহিনী এতটাই করুণ যেটার শেষটা আপনাকে কাঁদতে বাধ্য করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল কাহিনীতে। সিনেমার শুরুতেই দেখা যায় দুজন লোক মোটর সাইকেলে করে কোথাও একটা যাচ্ছে। তারা তাদের একজনের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছিল। এর মধ্যেই তাদের মোটর সাইকেলটি নষ্ট হয়ে যায়। তাই এক বন্ধু আরেক বন্ধুকে বলে গার্লফ্রেন্ডের জন্য খেজুরের রস নিয়ে যেতে। এটা শুনে সেই বন্ধু রস নেওয়ার জন্য গাছে ওঠে, কিন্তু গাছে উঠতেই সেখানে সাপ বের হয় এবং সে ভয়ে সেখানে আটকা পড়ে। গাছের নিচে থাকা তার বন্ধু তার মামাকে ডাকতে দৌড়ে যায়। তারপর সেখানে তার মামা বন্দুক নিয়ে আসে সাপ মারতে, কিন্তু মামার হাত বার্ধক্যের কারণে কাঁপছিল। এর জন্য সেখানে থাকা লোকজন বলা বলি করছিল যে সাপ মারতে গিয়ে তার ভাগ্নের মাথায় গুলি করে দিবে। এটা শামস ভাই ছাড়া আর কেউ পারবে না। আর তখনই সেখানে শামস অর্থাৎ শাকিব খানের এন্ট্রি হয়। সেখানে এসে শামস তার বাবাকে বলে, আমি সাপ মেরে দিব, কিন্তু একটা শর্ত আছে। যদি আপনি আমাকে 3 দিনের মধ্যে 50 লক্ষ টাকা দেন তাহলে আমি গুলি করে দেব। আর যেটা শামস 5 বছর ধরে চাচ্ছিল। এটা শুনে তার বাবা বলে, তুই কি আমার পোলা? উত্তরে শামস বলে, আমারও তো তাই মনে হয়। তারপর 3 দিনের মধ্যে 50 লক্ষ টাকা দিবে বলে আল্লাহর নামে কসম করলে শামস গুলি করে দেয়। তারপর আমরা দেখি রাতের বেলা শামসের বাবা শামসকে বলে, বৈধ পথে যেতে পারলে টাকা আরো বেশি দিব। তারপর শামস বলে, আমি 17 বার চেষ্টা করেছি, অ্যাম্বাসিতে পরীক্ষা দিয়েছি, অ্যাম্বাসি থেকে ভিসা না দিলে আমি কিভাবে যাব? তারপর তার বাবা টাকা দিতে না চাইলে শামস সেই কসমের কথা মনে করিয়ে দেয়। তখন শামসের বাবা বলে, আমেরিকা গেলে আমি তোকে ত্যায্য পুত্র করে দেব। উত্তরে সাকিব বলে, দরকার হলে আমি তাই হব। এটা শুনে তার বাবা ত্যায্য পুত্র করার শর্ত দিয়ে বলে, আব্দুল মালিক তোকে গিয়ে টাকা দিয়ে আসবে। এর পরের স্ক্রিন শিফট হয় আর সাকিব একজন দালালের কাছে গিয়ে বলে, এই যে আমি টাকা এনেছি, আমাকে বিদেশে পাঠান। দালাল বলে, এখন মেক্সিকোর পথ বন্ধ। তখন শামস বলে, আপনি মেক্সিকো দিয়ে নিয়ে যান আর মানিকগঞ্জ দিয়ে নিয়ে যান, সেটা আপনার ব্যাপার। তারপরেও আপনি যেভাবেই হোক আমাকে নিয়ে যান। অনেকক্ষণ চিন্তা করার পর দালাল বলে, আমার একটা বন্ধু আছে আমেরিকায়, তার কাছে একটা সিটিজেনের খোঁজ আছে। তুমি যদি তাকে বিয়ে করো তাহলে আমেরিকা যেতে পারবে। কিন্তু এই প্রস্তাবে সাকিব রাজি হয় না আর বলে, কাকে না কাকে বিয়ে করে নিজের লাইফটাকে নষ্ট করব নাকি? দালাল বলে, এই একটা পথই আছে আমেরিকা যাওয়ার, তাছাড়া আর কোনো পথ নেই। আর এই পথে না গেলে অযথা আমাকে বিরক্ত করো না। এই বলে সে চলে যায়। এরপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয় আর আমরা দেখতে পাই শামস সেই দালালের সাথে বসে আছে আমেরিকার ভিসার জন্য। তবে আর কোনো পথ না থাকায় সাকিব সে প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর সেই দালাল তার আমেরিকান ভাই এজাজকে ফোন দেয় আর বলে, একজন মক্কেল পেয়েছে বিয়ের জন্য। তখন এজাজ $40,000 অ্যাডভান্স চায় আর এতে শামসও রাজি হয়ে যায়। তারপর শামস মেয়েকে দেখতে চায়। তখন এজাজ বলে, মেয়েকে দেখে কি করবা? মেয়ে আমেরিকান কিনা এটাই আসল বিষয়। তারপরে স্ক্রিন শিফট হয় আর আমরা শামসকে বরের সাথে একটা হোটেলে দেখি। এজাজ তাকে বাসর ঘরে পাঠায়। শামস তখন বাসর ঘরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ সে দেখে একটা ছেলে মেয়ের সাথে বসে আছে। এটা দেখে সাকিবের মেজাজ একদম গরম হয়ে যায়, কারণ ইসলামে তো সমকামিতা হারাম। সে ভাবতে থাকে তাকে হয়তো ধোঁকা দেয়া হয়েছে। তাই রাগ করে বাহিরে এসে এজাজকে ইচ্ছে মতো মারধর করে। তারপর আমরা আবারও শামসকে এজাজের সাথে দেখি। শামস বলে, মেয়ে কোথায়? এজাজ বলে, মেয়ে ছাড়া আসছি নাকি? আর ঠিক সেই সময় আমরা এই মুভির নায়িকা কর্টনি কফিকে দেখতে পাই। সে তখন সুইমিং পুল থেকে উঠে আসে। এই মুভিতে তার নাম হচ্ছে জুলি। সে এসে শামসের সামনে বসে এবং স্মোকিং করে। তারপর তাদের দুজনের মধ্যে কথা হয় আর জুলি হালকা বাংলায় বলে শামসকে তার অনেক ভালো লাগে। কথা বলতে বলতে হঠাৎ শামস সেখানে গাঁজার গন্ধ পায়। তাই তখন সে বলে, এত সুন্দর একটা মেয়ের সামনে গাঁজা কে খায়? এটা শুনে জুলি বলে, আমি খাই। তখন শামস জুলিকে তেল মারার জন্য গাঁজার প্রশংসা করতে থাকে, কারণ যেভাবেই হোক তার আমেরিকাতে যেতেই হবে। তারপর তারা কাজী অফিসে গিয়ে বিয়ে করে, কিন্তু জুলি সেখানেও সিগারেট খায়। এটা দেখে কাজী সাহেব সেখানে নো স্মোকিং সাইন ঠিক করে লাগিয়ে দেয়।
তারপর জুলি তার সিগারেটটি নেভিয়ে ফেলে আর এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হয়। ধুমধাম করে তারা সবাই বিয়ের ফটোশুট করে। এজাজ বইয়ের গালে চুমু দিয়ে একটা ছবি তুলতে বলে। তারপর তারা বাসর ঘরে যায়। সামস জুলির সাথে ঘুমাতে চাইলে জুলি তাকে ঘুমাতে দেয় না, কারণ এই বিয়েটা শুধু আমেরিকাতে নিয়ে আসার জন্য টাকার বিনিময়ে একটা চুক্তি ছিল মাত্র। তাই জুলি একাই ঘুমিয়ে যায়। তারপর আমাদের রাতের দৃশ্য দেখানো হয়। সামস এজাজকে বলে, ভাই আমার বাইরে যাওয়ার কি হবে, মেয়ে তো পুরাই তার ছেঁড়া। তারপর সামস জুলির সামনাসামনি বসে আর বলে, আপনি আমার আমেরিকা যাওয়ার একমাত্র ভরসা। এটা শুনে জুলি বলে, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাই সামস গাছতলায় বসে থাকে, আর পাশ দিয়ে তার বাবা গেলে সে তার বাবাকে দেখে সালাম দেয়, কিন্তু তার বাবা ফিরেও তাকায় না। এইখান থেকে আমরা বুঝতে পারি সামস তার বাবার কাছ থেকে টাকা নেওয়ার পর থেকে তার বাবা আর তার সাথে কথা বলে না। তার কিছুক্ষণ পর সেখানে সাকিবের দাদি আসে, আর সে দেখতে পায় টগের উপরে 30 দিনে ইংরেজি শেখার একটি বই রাখা আছে। এটা দেখে সামসকে একটা ইংরেজি বলতে বলে। উত্তরে সামস বলে, আমি যদি এটাই পারতাম তাহলে টাকা খরচ করে মেয়ে বিয়ে করে আমেরিকাতে যেতে চাইতাম না। এটা বলে সামস সেখান থেকে চলে আসে। এভাবেই 6 মাস কেটে যায়। তখন সাকিব দালালকে এসে বলে, এখনো ভিসার কোনো খবর নেই। তখন সেই দালাল এজাজের সাথে সাকিবের কথা বলিয়ে দেয়। এজাজ বলে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি শুধু জুলির সাথে ঠিকমতো কথা বলো, তোমার কাছে চিঠি চলে আসবে। তারপর আমরা দেখতে পাই কিছুদিন পর সামসের বাড়িতে চিঠি চলে আসে। চিঠি পেয়ে সে অনেক খুশি হয় আর তার ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। তারপর সে তার দাদির কাছে বিদায় নিতে যায়, আর সে তার দাদিকে ভালো থাকতে বলে, আর দাদিও তাকে ভালো থাকতে বলে, আর বলে, আমি মরে গেলে এসে আমার কবর জিয়ারত করে যাস। তারপর দাদি সামসকে আরও একটি কথা রাখতে বলে। দাদি বলে, তোর বাবা যদি তোর সাথে কোনো অন্যায় করে থাকে তাহলে তুই তার উপর কোনো অভিযোগ রাখিস না। যাওয়ার সময় তুই তোর বাবার সাথে দেখা করে যাস। তারপর সামস আসে তার বাবার সাথে দেখা করতে। তখন সে তার বাবাকে বলে, বাজারে গেলেও আমি আপনার হাত ধরে যেতাম, আর আজকে তো দৌড়ে যাচ্ছি কিন্তু আপনার হাতটাও ধরতে পারলাম না, অন্তত মন থেকে একটু দোয়া দিয়ে। তারপর সামস বাহিরে এসে তার ফুফাতো ভাইয়ের সাথে দেখা করে, আর সে তার ফুফাতো ভাইকে টাকা দিয়ে যেতে চাইলে সে টাকাটা দেয় না, কারণ সে বলে, আপনি আমাকে সাপের সামনে রেখে মামার কাছ থেকে টাকা দিয়েছেন। তখন সামস বলে, এগুলো আমার বানানো নাটক ছিল, সাপের কামড়ে কি কেউ মরে? বাবা তোকে অনেক ভালোবাসে, তাই বাধ্য হয়ে আমাকে এটা করতে হয়েছে। বাবাকে তোর আমানতে রেখে গেলাম, তুই বাবাকে দেখে রাখিস। তারপর শেষবারের মতো দাদিকে বিদায় জানিয়ে সে গাড়িতে উঠে পড়ে। তারপর সামস বিমানে করে আমেরিকাতে চলে আসে, আর এসে সে এজাজের সাথে দেখা করে। সেখানে এজাজ সামসকে তার বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু সামস তখন জুলির বাসায় যেতে চায়। তখন এজাজ সামসকে জুলির বাসায় যেতে মানা করে, কিন্তু সামস নাছরবান্দা, সে জুলির বাসায় যাবে। তখন এজাজ বলে, আমি তোমাকে জুলির বাসার সামনে নামিয়ে দিব, কিন্তু তুমি জুলিকে আমার কথা বলতে পারবে না, আর জুলি তোমাকে তার বাসায় উঠতে না দিলে তুমি আমার বাসায় চলে এসো। এটা বলে সে শামসকে জুলির বাসার সামনে নামিয়ে দিয়ে চলে যায়। তারপর শামস জুলির বাসার সামনে গিয়ে পরিচিত হয় বাসার মালিকের সাথে। সে ছিল একজন বাংলাদেশি। বাড়ির মালিক যখনই জানতে পারে শামস বাংলাদেশ থেকে এসেছে তখন সে শামসকে দেখে নাক ছিটকে চলিয়ে যায়। যদিও সে বাংলাদেশি, কিন্তু তবুও বাংলাদেশিদের প্রতি তার একটা আলাদা ক্ষোভ রয়েছে, আর তার এই ক্ষোভ কি কারণে তৈরি হয়েছে সেটা আমরা গল্প এগোলেই জানতে পারবো। তখন শামস মনে মনে বলে, একবার শুধু আমেরিকার আবহাওয়াটা বুঝতে দাও, তারপরে বোঝামো। তার কিছুক্ষণ পরেই জুলি দরজা খুলে শামসকে দেখতে পেয়ে অনেক রেগে যায়। সে শামসকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু শামস বলে, অ্যাম্বাসি থেকে অ্যাড্রেস তো এখানেই দেওয়া। আর তখন জুলি বলে, গ্রিন কার্ড আসলে এখান থেকে নিয়ে যেও, এখন চলে যাও। কিন্তু শামস তখন না গিয়ে বাহিরে বসে থাকে। জুলি কিছুক্ষণ পরে সে শামসকে আবারও চলে যেতে বলে, কিন্তু শামস তো নাছুর বান্দা, সে কোনোভাবেই জুলিকে ম্যানেজ করে ফেলে। তাই জুলি তাকে এক রাত থাকার জন্য পারমিশন দেয়, আর বলে, কাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই তুমি এখান থেকে চলে যাবে। তারপর রাতে দোকানের সামনে একজন মা তার বাচ্চাকে আইসক্রিম কিনে দিচ্ছে। এই দৃশ্য দেখে শামস খুব ইমোশনাল হয়ে পড়ে আর কান্না করে দেয়। পরের সিনে দেখতে পাই শামস সকালে শুয়ে থাকে, আর ঠিক তখনই বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করে, যার কারণে শামসের ঘুম ভেঙে যায়। বাড়িওয়ালা জুলিকে ভাড়া বাড়ি থাকার কারণে ঘর থেকে বের হয়ে যেতে বলে। তখন শামস জুলির রুমের সামনের ভাড়া সহ বকেয়া ভাড়া পরিশোধ করে দেয়। এটা দেখে জুলি রেগে গিয়ে শামসকে বলে, তোমাকে কি ভাড়া দিতে বলছি নাকি, তুমি এখনই এখান থেকে চলে যাবে। তখন শামস বলে, সবকিছু দেওয়ার পর এখন আমার কাছে শুধু $400 আছে,
আমার সব টাকা তো এখানেই শেষ। তারপরের সিনে দেখতে পাই শামস এজাজের সাথে দেখা করে আর বলে, মুরগির খোপের মতো একটা রুমের ভাড়া $1200। এদেশে মানুষ এত টাকা ভাড়া দিয়ে কিভাবে থাকে? তখন এজাজ বলে, আমার তো এটাই মাথায় আসছে না, জুলি তোমাকে রাতের বেলা কিভাবে থাকতে দিল। তারপর তারা খাদিজা বেগমকে কিভাবে খুঁজে পাওয়া যায় এই নিয়ে আলোচনা করতে থাকে, কারণ তাদের কাছে তো তার ফোন নাম্বার, ঠিকানা বা ছবি কিছুই নেই। আর এই খাদিজা বেগমই হচ্ছে শামসের মা। মূলত শামস এই 1000 মাইল পাড়ি দিয়ে আমেরিকাতে এসেছে শুধুমাত্র তার মাকে খুঁজতে। ছোটবেলা থেকে শামস তার বাবার কাছে বড় হয়েছে। তার বয়স যখন 2 বছর তখন তার মা তাকে রেখে আমেরিকাতে চলে এসেছে। কিন্তু কেন তাকে ফেলে তার মা আমেরিকাতে চলে এসেছিল সেটা সে এখনো জানে না। আর এজন্য সে তার একমাত্র মাকে খোঁজার উদ্দেশ্য নিয়ে এই আমেরিকাতে এসেছে। তারপর শামস রুমে ফিরে আসে। রুমে এসে জুলিকে ঘুমাতে দেখতে পায়। ঘুমাতে দেখতে পেয়ে সে জুলির গায়ে চাদর জড়িয়ে দেয়। তারপর শামস জুলির মাথায় হাত বুলিয়ে দিতে গেলে জুলির ঘুম ভেঙে যায়। তখন সে তৎক্ষণাৎ শামসকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। আর ঠিক তখনই সেখানে খালিদ নামে একটা লোক আসে জুলির সাথে দেখা করতে। আর এই খালিদ হচ্ছে জুলির সাবেক বয়ফ্রেন্ড। যদিও এখন তার সাথে জুলির কোনো সম্পর্ক নেই, কিন্তু তবুও সে মাঝে মধ্যে জুলির বাসায় আসে জুলির সাথে দেখা করতে, তাকে উত্তপ্ত করতে। খালিদ জুলির সাথে একান্তে সময় কাটাতে চায়, আর এটা নিয়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। তখন শামস খালিদকে বলে, আপনার সমস্যা কি? আপনি এভাবে ওকে বিরক্ত করছেন কেন? তখন খালিদ বলে, এটা আমার আর জুলির বিষয়, তুমি এর মধ্যে এসো না। তখন জুলিও রেগে গিয়ে শামসকে বাসা থেকে বেরিয়ে যেতে বলে। তখন বাধ্য হয়ে শামস এক বুক কষ্ট নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর এই কষ্টের মাঝে শামস আবারও আমেরিকার রাস্তায় তার মাকে খুঁজতে থাকে। সে 60-65 বছরের একজন মাস্ক পরা বয়স্ক মহিলাকে দেখে মনে করে এটা তার মা। তখন শামস বলে, আপনি খাদিজা বেগম না? আপনার বাড়ি বাংলাদেশের পাবনা জেলায় না? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার ছেলে। শামস তখন একের পর এক প্রশ্ন করতেই থাকে, কিন্তু সেই মহিলা বলতে থাকে সে খাদিজা বেগম না, আর সে শামসকে চেনে না। কিন্তু শামস কোনোভাবেই সেই মহিলাকে ছাড়ে না। সে ভাবতে থাকে এই মহিলাটি তার মা। তখন সেখানে পুলিশ চলে আসে, আর সেই মহিলাটি পুলিশকে তার আইডি কার্ড দেখিয়ে বলে, আমার নাম খাদিজা বেগম না। কিন্তু উনি এটা বিশ্বাস করতে চাচ্ছেন না এবং আমাকে বিরক্ত করেই যাচ্ছে। মহিলার এই অভিযোগ পেয়ে পুলিশ শামসকে ধরে নিয়ে যায়। মহিলাটি যখন চলে যাচ্ছিল তখন সে তার পরিহিত মুখের মাস্কটি খুলে ফেলে। আর তখন শামস দেখে বুঝতে পারে যে এই মহিলাটি সত্যিই তার মা না। এরপর বাংলাদেশি সেই দালাল এজাজ শামসকে থানা থেকে ছাড়িয়ে আনে। বাসায় এসে শামস দেখতে পায় জুলির গায়ে আঘাতের চিহ্ন। এটা দেখে শামসের বুঝতে বাকি থাকে না যে এটা খালিদের কাজ। এরপর শামস জুলিকে নিয়ে খালিদের আস্তানায় আসে। শুরু হয় মারপিট। শামস একে একে সবাইকে মারতে থাকে, আর এটা দেখে জুলিও বেশ আনন্দ পায়। আর অবশেষে শামস খালিদকেও মারতে থাকে, এমনকি সে খালিদের হাতও ভেঙে দেয়। আর এটা দেখে জুলি শামসের প্রেমে পড়ে যায়। এরপর শামস আর জুলি একটা সুন্দর জায়গায় ঘুরতে যায়, যেখানে জুলি শামসকে বলে, আমি তোমাকে ভালোবাসি শামস। উত্তরে শামস বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি জুলি। আর এখান থেকেই তাদের ভালোবাসা চলতে থাকে। তারপর থেকে তারা দুজন মিলে শামসের মাকে খুঁজতে থাকে। কিন্তু ওইদিকে খালিদ নিজের মধ্যে রাগ পুষতে থাকে, আর দিন গুনতে থাকে কখন সে শামসকে হাতে পাবে। আর এর মধ্যে শামসের কাছে বাংলাদেশ থেকে ফোন আসে, আর শামস তখন জানতে পারে তার দাদি মারা গেছে। আর এই খবর শুনে শামস একদম ভেঙে পড়ে আর চুপ হয়ে বসে থাকে। তখন জুলি এসে তাকে সান্ত্বনা দেয়। এরপর শামস একটা বাংলা এজেন্সিতে যায় তার মাকে খোঁজার জন্য। সেখানে শামস একজনকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর লোকটি বলে, খাদিজা বেগম নামে অনেক লোক আছে এখানে, কিন্তু এখান থেকে আপনার মাকে খুঁজে পাওয়া অসম্ভব। তাছাড়া আমি আপনাকে এই নামে যারা যারা এখানে আছেন তাদের ইনফরমেশন দিতে পারবো না, কারণ কোনোভাবে যদি এই খবরটা লিক হয়ে যায় তাহলে আমার চাকরি থাকবে না। তখন শামস বলে, ভাই আমি কাউকে বলবো না, শত হলেও তো সে আমার মা, তাই আমার তাকে খুঁজে বের করতেই হবে। আপনি প্লিজ আমাকে হেল্প করেন। এই কথাগুলো শুনে লোকটি শামসের কথায় রাজি হয় এবং খাদিজা বেগম নামে মোট 3 জনের বাসার ঠিকানা শামসকে দেয়। এই ঠিকানা বরাবর শামস প্রথম জনের বাসায় যায় তার মাকে খুঁজতে। সেখানে গিয়ে খাদিজা বেগম নামে একটি মহিলাকে পায়, কিন্তু সে তার মা না। এরপর সে দ্বিতীয় জনের বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে খাদিজা এই বাড়িতে আর থাকে না। অবশেষে তৃতীয় জনের বাড়িতে শামস আর জুলি যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ওই বাড়িতেও খাদিজা বেগম নামে কাউকে পায় না। তবে সেখানে গিয়ে একটা লোকের সাথে দেখা হয়। তখন শামস তাকে বলে, এখানে কি খাদিজা বেগম নামে কেউ থাকে? তখন লোকটি বলে, হ্যাঁ থাকতো, তবে এখন আর থাকে না, এখন সে পাশের শহরে থাকেন। মাঝে মধ্যে তার সাথে আমার দেখা হয়, কিন্তু আপনি কে? তখন সে বলে, আমি তার ছেলে, আমার নাম শামস।
এটা শুনে লোকটি বলে, খাদিজা বেগম তো আমাকে বলছিল তার একটা ছেলে আছে, কিন্তু তার ছেলের নাম রাজকুমার, আর সে বাংলাদেশে থাকে। এই কথা শুনে শামস আশাহত হয়ে পড়ে আর সেখান থেকে চলে আসে। তারপর সে জুলিকে বলে, আমি হয়তো আমার মাকে আর খুঁজে পাবো না, হয়তো কোনোদিন আর তাকে দেখতেও পাবো না। বাকি খুঁজে পাওয়ার আর কোনো আশা আমার নেই। শামসের এই কথাগুলো শুনে জুলি তাকে সান্ত্বনা দিতে থাকে। এমন সময় শামসের কাছে একটা ফোন আসে এবং জানায় বাড়িওয়ালা মারা গেছে। এরপর শামস এবং জুলি দ্রুত বাসায় আসে। শামস বাসায় আসলে তার কাছে একটা উইল দেওয়া হয়। বাড়িওয়ালা তোর স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি শামসের নামে উইল করে দিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি যে সে বাংলাদেশি হওয়া সত্ত্বেও কেন বাংলাদেশিদের প্রতি তার এত ক্ষোভ ছিল। সে মারা যাওয়ার আগে শামসের জন্য একটা চিঠি লিখে যায়। সেখানে লেখা ছিল, আমার নাম কবির উদ্দিন, আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলায়, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আমার দেশকে অনেক ভালোবাসি, কিন্তু বয়সকালে বিয়ে করিনি, যার কারণে বাংলাদেশে আমার তেমন কেউ নেই। এই কারণে আমি আমেরিকা থেকে আর কখনো দেশে যাইনি। শামস, আমার আমেরিকার বাড়ি গাড়ি সব তোমার নামে লিখে দিয়ে গেলাম। বিনিময়ে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর আমার লাশটা বাংলাদেশের যে কোনো একটা জায়গায় দাফন দিও। আরেকটা কথা, বাংলাদেশিদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তবে খালিদকে দেখতাম সে বাংলাদেশি হয়েও একজন আমেরিকান মেয়েকে প্রতিনিয়ত টর্চার করত, তাই এটা দেখে আমার খুব কষ্ট হতো, তাছাড়া কিছুই না। তারপর শামস কবির উদ্দিনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য তার লাশ নিয়ে বাংলাদেশে আসে এবং তাকে দাফন করে শামসের বাড়িতে, অর্থাৎ পাবনা জেলায়। তারপর শামস তার বাড়িতে যায়। ছেলেকে দেখে তার বাবার কষ্ট লুকিয়ে রাখতে পারে না। ঘরের মধ্যে থেকে শামসের বাবা শামসকে ডাকতে থাকে রাজকুমার বলে। শামসের বাবা বলে, রাজকুমার বাবা, তুমি এদিকে এসো। বাবার মুখে রাজকুমার নাম শুনে শামস বুঝতে পারে না যে তার বাবা কাকে ডাকছে। তখন শামস তার বাবার দিকে তাকিয়ে বলে, তার বাবা বলে, আমি তোমাকেই ডাকছি রাজকুমার। তারপর শামস তার বাবার কাছে যায়। তখন তার বাবা বলে, তোর মা তোকে রাজকুমার বলে ডাকতো, রাজকুমার নামটা তোর মার অনেক পছন্দের ছিল। এরপর শামসের বাবা শামসকে বলতে থাকে যে কি কারণে তার মা তাকে ছেড়ে আমেরিকাতে চলে গিয়েছিল। সে বলে, আসলে তোর মায়ের কোনো দোষ ছিল না, সব দোষ আমার ছিল। আমি তোর মাকে বলেছিলাম আমাদের বাড়ির পাশে যে পুকুরটি আছে সেই পুকুরটিতে যেন সে কখনো না নামে, আর কসম দিয়েছিলাম যদি সে নামে তাহলে তার সাথে আমার তালাক হয়ে যাবে। কিন্তু একদিন তুই খেলতে খেলতে পুকুরে পড়ে যাস, আর তোকে বাঁচাতে গিয়ে তোর মা সেই পুকুরে নেমেছিল, আর আমি যেহেতু কসম দিয়েছিলাম তাই তোর মার সাথে আমার তালাক হয়ে যায়। রাজকুমার বাবা, তুই আমাকে ভুল বুঝিস না। এরপরেও তোর মা একদিন এই বাড়িতে এসেছিল তোকে দেখার জন্য, কিন্তু আমি তাকে বলেছিলাম এই বাড়িতে সে যেন আর কখনোই না আসে। আমি তাকে বলেছিলাম এই বাড়ি দেখো তোমার জন্য হারাম, আর আমিও তোমার জন্য হারাম। তুমি যদি কখনো আমার ছেলের সাথে দেখা করো তাহলে তুমি আমার ছেলের মরামুখ দেখবে। আর তারপর থেকে তোর মা আর কখনোই বাড়িতে আসেনি, আর আমিও তাকে দেখিনি। তারপর সে শামসকে বলে, বাবা তুই আমাকে ক্ষমা করে দিস, আমি যা করেছি ভুল করেছি। তখন শামস বলে, আপনি কোনো ভুল করেননি, আপনার জ্ঞানের পরিধি কম থাকার কারণে আপনি এটা করেছেন। শামস যখন তার বাবার কাছে থেকে কথাগুলো জানতে পারে তখন তার মনে পড়ে যায় সেই লোকটির কথা যে তাকে বলেছিল যে এখানে খাদিজা বেগম নামে একজন থাকতো, তবে তার ছেলের নাম ছিল রাজকুমার। তখন সে বুঝতে পারে সে এবার তার মাকে খুঁজে পাবে। শামস আবারও আমেরিকাতে ফিরে আসে এবং আবারও সেই লোকটির সাথে দেখা করে। তখন সেই লোকটি বলে, আসলে খাদিজা বেগমের সাথে আমার বাজারে দেখা হয়েছিল এবং আমি তাকে তোমার কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে বাংলাদেশ থেকে শামস নামে একটা ছেলে তোমাকে খুঁজতে এসেছে। এই কথা শোনার পর তোমার মা আর কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। পরে আমি জানতে পারি সে আমেরিকা ছেড়ে একেবারে বাংলাদেশে চলে গেছে। তখন শামস বলে, বাংলাদেশের কোন ঠিকানায় গিয়েছে বলতে পারেন? তখন লোকটি বলে, বাংলাদেশের কোথায় গিয়েছে সেও বলতে পারি না, তবে বাংলাদেশের বান্দরবান থেকে তার কাছে প্রায় চিঠি আসতো। তার কাছ থেকে সে ঠিকানা নেয় এবং সিদ্ধান্ত নেয় সে বাংলাদেশে চলে আসবে, কারণ যে কোনো মূল্যে সে তার মাকে একবার হলেও দেখতে চায়। এরপর শামসে জুলির কাছে আসে এবং জুলিকে বলে, দোয়া করো জুলি, আমি যেন এবার আমার মাকে সত্যি সত্যি খুঁজে পাই। জুলি তখন শামসের সাথে বাংলাদেশে আসতে চায়, কিন্তু শামসে জানায় আগে আমি আমার মাকে খুঁজে পাই, তারপর আমি এসে তোমাকে বাংলাদেশে নিয়ে যাব। এরপর শামস বাংলাদেশে চলে আসে এবং ওই ঠিকানা বরাবর চলে আসে তার মাকে খুঁজতে। অবশেষে শামস খুঁজে পায় সেই বাড়িটি হলো বান্দরবানের পাহাড়ের চূড়ায়। শামস যখন বাড়িতে পৌঁছায় তখন সে শুনতে পায় ভেতরে তার মা কোরআন তেলাওয়াত করছে, আর তার মায়ের এই কোরআন তিলাওয়াত শুনে তার মনটা শীতল হয়ে যায়। আস্তে আস্তে সে তার মায়ের ঘরে যায় আর কাঁদো কাঁদো কণ্ঠে তার মাকে বলে,
আম্মা, আমি আপনার রাজকুমার, আমি আপনার ছেলে। আমি শুধু আপনাকে এক নজর দেখার জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য, আপনার একটু আদর পাওয়ার জন্য আমি আপনাকে কোথায় কোথায় খুঁজেছি। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি। আপনি আমার সাথে একটু কথা বলেন না আম্মা। আব্বা না বুঝে আপনার সাথে যে অন্যায় করেছে তার জন্য আব্বা আপনার কাছে ক্ষমা চেয়েছে। আপনি তাকে ক্ষমা করে দেন আম্মা। আপনি আমার সাথে বাড়ি চলে। তখন অপর প্রান্ত থেকে তার মা বলে, আপনার সাথে কথা বলা আমার অনুমতি নেই, আপনি চলে যান। তখন শামস বলে, বুঝতে পেরেছি, আপনি এখনো আমার আব্বার সেই কসম নিয়ে বসে আছেন। ঠিক আছে, আমি আমার আব্বাকে আনতে যাচ্ছি। আব্বা নিজে এসে আপনাকে নিয়ে যাবে। তবে আমি ফিরে না আসা পর্যন্ত আপনি এখান থেকে কোথাও যাবেন না আম্মা। আমি আর আপনাকে হারাতে পারবো না আম্মা। এরপর শামস হাসি মুখে তার আব্বাকে আনতে বাড়িতে যাচ্ছিল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার বুকে গুলি করে খালেদ। এভাবে পরপর 3টা গুলি করে সেখান থেকে চলে যায় খালেদ। গুলির আওয়াজ শুনে শামসের মা ভেতর থেকে বের হয়ে আসে। রক্তমাখা শরীর নিয়ে শামস তার মাকে দেখতে পেয়ে হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, একটু কাছে আসেন না আম্মা, আপনাকে 2 চোখ ভরে দেখি। আর একটু কাছে আসেন না আম্মা, আপনার হাতটা একটু ধরি, আর একটু কাছে আসেন। এসব বলতে বলতে শামস তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এরকম হৃদয় বিদারক দৃশ্য দেখে সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল রাজকুমার সিনেমাটির সম্পূর্ণ কাহিনী। মুভিটি আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।